জানা কিছু পেয়েছেন? না স্যার, এমনিতেই তো জানা যায় যে কিভাবে আগুন লেগেছে, কিন্তু এখানে তো বোঝাই যাচ্ছে না যে আগুন লাগার কারণটা কি। আচ্ছা, দেখো অ্যাম্বুলেন্স কত দূর এলো। ঠিক আছে স্যার। খুব বাজেভাবে ঝলসে গেছে। অদ্ভুত ব্যাপার, জানতেই পারা যাচ্ছে না যে আগুনটা কি করে লাগলো। কিভাবে হলো এইসব? সবকিছু তো একদম ঠিক ছিল, জানি না আগুন কি করে লাগলো। এতজন মানুষের অভিশাপ তো লাগবেই, তাই না? এই কি বললে তুমি? আমি জানতে পেরেছিলাম স্যার যে দিলীপ স্যার কোনো কোর্টের কেসে ফেঁসে গেছিলেন। খুব বড়সড় কেস ছিল স্যার, কিন্তু কিছুদিন আগে ছাড়াও পেয়ে গেছিলেন। অনেকে এই নিয়ে রেগেও ছিলেন। আচ্ছা, এই ঘটনার সুযোগ নিয়ে কেউ ওকে মেরে দেয়নি তো? না, কোর্টে উনি নির্দোষ প্রমাণিত হয়েছিলেন, উনি কিচ্ছু করেননি। কি কি কেস ছিল? 9 বছর আগে জামাইবাবু থিয়েটারে আগুন লেগে গিয়েছিল, যার জন্য বেশ কয়েকজন মারাও গিয়েছিল, আর সমস্ত দোষ জামাইবাবুর ঘাড়ে চাপলো। এমনি এমনি কি করে আগুন লাগতে পারে? এটা নিশ্চয়ই কারোর প্ল্যানিং। কাউকে সন্দেহ হচ্ছে আপনাদের? এটা কে করতে পারে? যে কেউ করতে পারে, অনিতাও করতে পারে। কোন অনিতা? টনির ওয়াইফ, ও এখানে এসেও ছিল। অনিতা, অন্য লোকের ঘর ভেঙে দিয়ে নিজের পরিবারের সঙ্গে এখানে ফুর্তি করা হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, বাহ। কিন্তু একটা কথা মনে রেখো, ওই লোকগুলোর মতো তোমরাও ছটফট করে মরবে। সিকিউরিটি, এই চুপ, একদম চেঁচাবি না। বের করো একে বাইরে, বের করো। চলুন ম্যাম, বাইরে চলুন। আউট। মনে হচ্ছে তোদের কি পরিণতি হবে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তোদের খারাপ সময় শুরু হয়ে গেছে, মনে রাখিস। তুই আমার টনির সাথে যা করেছিস না, মনে রাখিস এরপরে তুই আর বেশি দিন বাঁচবি না, শুনেছিস? তুই এই নিয়ে যাবে কে? তুই আর বাঁচবি না, নরকে যাবি তুই। আর তাকিয়ে দেখছো কি? নিয়ে যাবে কে? তোকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, ছটফট করে মরবি তুই, মনে রাখিস। আরে যা। লেটস এনজয় রোহন। আরে ভুলে যাও। দিলীপ আর রোহনকে যে কেসে ভাসানো হয়েছিল, সেই কেসেই কোর্ট টনিকে শাস্তি দিয়েছিল। আচ্ছা, কে কে জানতো যে আপনারা এখানে এই রেস্টুরেন্টে আসবেন? জানি না স্যার। আচ্ছা, দিলীপ বাবু আসার আগে এই চেয়ারের আশেপাশে কাউকে দেখেছিলেন? কোনো অচেনা কাউকে? না স্যার, কাউকেই দেখিনি স্যার। এই টেবিলটাকে রিজার্ভ করেছিল দিলীপবাবু ফোন করেছিলেন, বলেছিলেন যে আমাদের জন্য টেবিল রিজার্ভ করে রাখো। সবসময় এখানেই বসতেন, এই টেবিল এই চেয়ারেই। রেগুলার কাস্টমার ছিলেন আমাদের। কারোর আগে থেকে জানা ছিল যে দিলীপ এখানে এই চেয়ারে বসবে? স্যার, চেয়ারের আশেপাশে তেমন কোনো জিনিস নেই যা দিয়ে আগুন লাগতে পারে। এ তো অদ্ভুত ধরনের মিস্ট্রি। সিসিটিভি ক্যামেরা, এর ফুটেজ থেকে জানতে পারা যাবে কি হয়েছিল এখানে। ও মাই গড, এসব কিভাবে হলো? কে করতে পারে এসব? ওই করেছে যে দিলীপকে খুন করেছে প্রমাণ লোপাটের জন্য। আর যে কেউ কিভাবে এই মনিটর রুমে চলে এলো? তোমার সিকিউরিটি কোথায়? স্যার, এই রুমে সিকিউরিটির কোনো প্রয়োজনই হয় না। এর আগে এরকম কখনোই হয়নি স্যার। স্যার স্যার আমার মনে হয় না সিসিটিভি ফুটেজ ডিলিট করার মতো সময়ের কাছে ছিল। ও শুধু ভাঙচুর করেছে।
যদি আমরা কোনো এক্সপার্টকে ডাকি স্যার, তাহলে সে হয়তো হার্ড ডিস্ক থেকে রিকভার করতে পারবে। স্যার হ্যাঁ? স্যার 9 বছর আগে দিলীপ আর রোহনের একটা থিয়েটার ছিল, যেটায় আগুন লেগে গিয়েছিল। এক্সিট এন্ট্রির দরজা বন্ধ থাকার কারণে 12 জন লোক আগুনে পুড়ে মারা যায়। ভিকটিমদের ফ্যামিলি যখন কেস করে, তখন ইনভেস্টিগেশনে জানা যায় যে সেই সময় একজন গার্ড ছিল। হ্যাঁ, টনি। হ্যাঁ স্যার। স্যার, কোর্টে এটা প্রমাণ হয়ে গিয়েছিল যে টনি অনেক মদ খেয়েছিল, আর মদের নেশা সে এতটাই চুর ছিল যে ইমার্জেন্সি এক্সিটের দরজাও খুলতে পারেনি। হ্যাঁ, কিন্তু এই টনির স্ত্রী অনিতা এটা মানতে রাজিই নয় যে ভুলটা টনি করেছিল। স্যার, শুধু উনিই নন, অনেক আর্টিকেল এবং নিউজ পেপারও কিন্তু কোর্টের সিদ্ধান্তের ব্যাপারে কথা বলেছিল। যখন এই ঘটনাটা ঘটেছিল তখন দিলীপ আর রোহনের বিরুদ্ধে সলিড এভিডেন্স ছিল, কিন্তু তারপর কেস চলতে থাকলো। 9 বছর হয়ে গেল। কিছু প্রত্যক্ষদর্শী বয়ান বদলে দিল, আর কিছু লোক বাইরে চলে গিয়েছিল। স্যার, দিলীপ আর রোহন নিশ্চয়ই টাকা আর ক্ষমতার অপব্যবহার করেছে, আর এই কথাটা নিশ্চয়ই টনি জানতে পেরেছিল। ওই হয়তো পাঠিয়েছে অনিতাকে দিলীপকে মারার জন্য। কিন্তু ফেডরিক, যখন অনিতা ওখানে ছিলই না, তাহলে আগুন লাগালো কি করে? না না, সিকিউরিটি লোকেরা তো ওকে বাইরে বের করছিল ওই রেস্টুরেন্ট থেকে। এমন কি জিনিস ছিল যার জন্য হঠাৎ করে আগুন লাগলো? স্যার, হয়তো ডক্টর সালুংখে আমাদের কোনো হেল্প করতে পারে। না হলে অনিতা। আপনারা তো অবাক হচ্ছেন কেন? আমার হাসি দেখে, নাকি দিলীপের মৃত্যুর জন্য? দিলীপের মারা যাওয়াতে এত আনন্দ কিসের? আচ্ছা, আমি খুশি হব না তো আর কে হবে বলুন তো? কালকে রাত্রে রেস্টুরেন্টের থেকে বেরোনোর পর তুমি কোথায় গিয়েছিলে? জেলে, আমার স্বামীর সঙ্গে দেখা করতে। ওয়ার্ডেনের কাছে সমস্ত রেকর্ড আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। সেটা তো আমরা করবই। আর এইটাও যে তুমি ওই আগুনটা লাগালে কিভাবে? কোনো কালো জাদু করেছিলে তুমি? দিলীপের গায়ে হঠাৎ করে আগুন লাগলো কি করে? কালো জাদু জানলে অবশ্যই প্রয়োগ করতাম, কিন্তু আমি খুব খুশি হয়েছি। দিলীপও ঠিক সেইভাবেই ছটপট করে মরেছে, যেভাবে 9 বছর আগে ওই নিরীহ লোকগুলো মারা গেছিল, যেটা শাস্তি এখন আমার স্বামী টনি ভুগছে। তুমি এইটা কিভাবে বলতে পারো যে টনির কোনো ভুল ছিল না? তুমি তো ওখানে ছিলেই না। আমি ওখানে ছিলাম না, কিন্তু টনি এখানে ছিল। সেদিন ওর শরীর খারাপ ছিল। ওর মালিকদের, মানে রোহন আর দিলীপকে বলে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। আগুন লাগার অনেক আগেই। ভুল ওদের দুজনের ছিল। ওরাই পুরনো দরজা ঠিক করায়নি, যার জন্য ওখানে আগুনে পুড়ে অনেক লোক মারা গেছিল। আমার স্বামীর নয়, ওদের দুজনের দোষ ছিল। তাতে তোমার নিশ্চয়ই খুব রাগ হয়েছিল, ওদেরকে মেরে ফেলারও ইচ্ছে হয়েছিল। 12 জন মারা গেছিল ওখানে। আমার থেকে অনেক বেশি রাগ ওদের পরিবারের লোকেদের হয়েছিল, কিন্তু এখন হয়তো ওরা খুব খুশি দিলীপের মৃত্যুর খবর শুনে। খুব খুশি হয়েছে। ওরা আরো বেশি আনন্দ পাবে যেদিন রোহন পুড়ে মরবে। স্যার 42 জন আছে, ওই 12 জন ভিকটিমের কাছের আত্মীয় আর ফ্যামিলির লোকেরা মিলে। সাসপেক্ট বেশি আর সময় কম। স্যার, এই 42 জন লোকের মধ্যে সবার আগে সেই সমস্ত লোকেদের নাম সরিয়ে দিতে হবে যারা কালকে দিলীপের মৃত্যুর সময় শহরে ছিল না। স্যার, 9 বছর হয়ে গেছে এই ব্যাপারটার। হয়তো অনেক মানুষ দেশ ছেড়েও চলে গিয়েছে, আর কিছু লোক হয়তো এই পৃথিবীতেই আর নেই। তারপরেও খোঁজ তো নিতে হবে। দেখো কজন শহরে ছিল যখন দিলীপের মৃত্যু হয়।
পঙ্কজ, কজন এখানে আছে? 27 জন স্যার, যারা সেই সময় শহরে ছিল, আর ওদের দিলীপকে মারার কারণও ছিল। ঠিক আছে, সবাইকে বিউরোতে ডাকো। দেখা যাক ওরা নির্দোষ হওয়ার। ফিল্ম একাই দেখতে গিয়েছিলেন? সেই দিন আমি বিজি ছিলাম, তাই উনি একাই চলে যান। কালকে রাত্রে কোথায় ছিলে তুমি? স্যার আমি আমার বন্ধুদের সঙ্গে ছিলাম। স্যার আমি পাসপোর্ট অফিসে গেছিলাম। ওই দুজনকে আমি এমনি এমনি ছেড়ে দেবো না। তো কি করেছিলে তুমি? ভেবেছিলাম যে দিলীপের সাথে ফেস টু ফেস দেখা করব, আর ওকে জিজ্ঞেস করব যে তুমি এরকম কেন করলে। স্যার তারপরে আমি আমার বন্ধুদের সাথে বাড়িতে যাই। আমি আমার ওয়াইফের সাথে মলে ছিলাম। স্যার আমার বন্ধুদের জিজ্ঞাসা করতে পারেন। স্যার যদি ওর সাথে আমার দেখা হতো তাহলে ও রেস্টুরেন্টে বেঁচে ফিরতো না। দিলীপ ওর কর্মের শাস্তি পেয়ে গেছে। আমি রেস্টুরেন্ট থেকে জানতে পারলাম যখন যে দিলীপের সাথে কি হয়েছে, তখন মনে শান্তি পেলাম স্যার। আর বাকি থাকলো রোহন, ও তার কর্মের শাস্তি নিশ্চয়ই পাবে। এবার এই 27টা নামের মধ্যে তাদের নামগুলো রেখে দাও যারা ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিচ্ছিল, আর যারা নিজেদের উত্তর অনেক আগে থেকেই তৈরি করে রেখেছিল। স্যার এবার 15 জন রইল। এবার এই 15 জনকে ওই দিনের ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে যখন 9 বছর আগে থিয়েটারে আগুন লেগেছিল। দেখা যাক কে সব থেকে বেশি রেগে যায় আর কে মুখ ঘুরিয়ে নেয়। স্যার আমার ভাই মাধ্যমিক পাশ করেছিল। ও বলেছিল বন্ধুদের পার্টি দিতে চায়, সিনেমা দেখাতে চায়, টাকা দাও। স্যার আমি সেই জন্য ওকে টাকাও দিয়েছিলাম। হয়তো ওই টাকাটা আমার ওকে দেওয়া একেবারেই উচিত হয়নি স্যার। যে এই কাজটা করে থাকুক খুব ভালো করেছে। আজকে আমি খুশি, আজ আমি খুব খুশি। কুমারবাবু, আপনি ইউনিভার্সিটিতে ফিজিক্সের প্রফেসর, তাই তো? ইয়েস স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিজিক্স। কিন্তু আমার নিজের ছেলেরই পড়াশোনায় কোনো ইন্টারেস্টই ছিল না। অনেক বকেছি আমি ওকে, কিন্তু তাতে কোনো রকম কোনো লাভই হয়নি। 1 নম্বরের বদমাইশ হয়ে উঠেছিল। সেদিনও কলেজ বাঙ্ক করে বন্ধুদের সাথে সিনেমা দেখতে চলে গিয়েছিল। আর স্যার তারপর ও আর কোনোদিন বাড়ি ফিরে আসেনি। হিমেশ, রাইট? তুমি কন্ট্রাক্টর না? হ্যাঁ স্যার। হিমেশ, 9 বছর আগে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিল ওই সিনেমা হলে। আমাদের নতুন নতুন বিয়ে হয়েছিল, স্যালোনির সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম। ওর খুব খিদে পেয়েছিল, আমি সিঙ্গাড়া আনতে বাইরে গেছিলাম। আমি ওখানে ফিরে গিয়ে দেখলাম ওখানকার দরজা লক হয়ে গেছে, আর ভেতর থেকে লোকেদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল, আর খুব ধোঁয়া বেরোচ্ছিল ওখান থেকে। আমি স্যার দরজা খোলার অনেক চেষ্টা করেছিলাম, আমি খুব চেষ্টা করেছিলাম। আমি পাগলের মতো দরজায় ধাক্কা দিতে থাকি। সালোনি 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 বলে আমি চিৎকার করতে থাকি, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি স্যার। আমি কিচ্ছু করতে পারিনি, আমার সালোনিকে আমি বাঁচাতে পারিনি। ওখানে তো একটা গার্ডও ছিল না, টনি? ও কি দরজা খোলেনি? ছিল না স্যার। ওখানে কোনো গার্ড, মানে আর কাউকে দেখেছিলে তুমি? কেউ ছিল না স্যার, কেউ ছিল না। আমি 9 বছর আগে কোর্টে যে কথা বলেছি আজও তাই বলছি। যখন সিনেমা হলে আগুন লেগেছিল তখন টনি ওখানে ছিল না স্যার। স্যার এই হলো আমাদের 15 জন সাসপেক্ট যারা দিলীপকে খুন করতে পারে। স্যার পুলিশ বলছিল যে ফায়ারম্যানরাও বলতে পারেনি যে আগুনের এক্স্যাক্ট সোর্সটা কোথায় ছিল। ওরা তো দেখা মাত্রই জানতে পেরে যায়, তাই না? জানতে পেরে যায় যে ওখানে এমন কি জিনিস ছিল যাতে আগুন ছড়িয়ে পড়ে, কিন্তু ওরা জানতে পারেনি
ওরা জানতে পারেনি, ওরা এই জন্য জানতে পারেনি কারণ ওই জিনিসটার না ছিল কোনো গন্ধ, না ছিল রং। এক্স্যাক্টলি স্যার। যদি এটা লিকুইড হতো না তাহলে দিলীপ নিশ্চয়ই বুঝতে পারতো ওই চেয়ারটায় বসা মাত্রই। আর পাউডার থাকলে আমরা টেস্ট করে পেয়ে যেতাম। তার মানে এটা তো গ্যাস। তার মানে হচ্ছে এটা ছিল গ্যাস। গ্যাস? এই জন্য ওই ফায়ারম্যান জানতে পারেনি যে কিসের জন্য আগুন লেগেছিল। ইনফ্লেমেবল গ্যাস বস, যার শুধু একটা স্পার্কের দরকার হয় জ্বলে উঠবার জন্য। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, দিলীপ যে চেয়ারে বসেছিল সে চেয়ারে গ্যাস আসলো কোথা থেকে? চেয়ার থেকেই। কি চেয়ার থেকে? সেটা এইভাবে বস, যে চেয়ারে দিলীপ বসেছিল তার নিচের অংশে কেউ ওই ইনফ্লেমেবল গ্যাসকে স্প্রে করেছিল। মারা যাওয়ার সময় দিলীপের সংস্পর্শে দুটো জিনিস ছিল, একটা তো এই চেয়ার যেটাতে ও বসেছিল, আর একটা ওয়াইনের গ্লাস যেটা ও হাতে ধরেছিল। আমরা এই দুটো জিনিসই চেক করেছি। তো এই চেয়ারটার থেকে আমরা ইনফ্লেমেবল গ্যাসের কিছু ট্রেসেস পেয়েছি। বস, আমাদের আশেপাশের পরিবেশে সর্বদা জ্বলনশীল পদার্থ ঘুরে বেড়ায়, যেটা কখনো কখনো স্পন্টেনিয়াসলি জ্বলে যায়। যেমন হচ্ছে মাস গ্যাস, একটা ন্যাচারাল বায়োগ্যাস, আর জ্বলনশীল গ্যাস এর মেইন কম্পোনেন্ট। তার মানে ইনফ্লেমেবল গ্যাস যে কোনো সময় হাওয়াতে এমনি এমনি জ্বলে উঠতে পারে? না ফ্রেডি, নিজে নিজে নয়। যখন পরিবেশটা খুব বেশি উত্তপ্ত হয়ে ওঠে আর সেটা পরিবেশের অক্সিজেনের সঙ্গে মিশে যায়, তখন একটা সুপার হাই টেম্পারেচার উৎপন্ন হয়, যার কারণে এই আগুন লেগে যায়। কিন্তু ডক্টর সালুখে, ওখানে তো এরকম কোনো হাই টেম্পারেচারের মতো কিছু ছিলই না। এক্স্যাক্টলি, এমন কোনো ডাইরেক্ট সোর্স ছিলই না যাতে তাপ উৎপন্ন হতে পারে। বস, এই জন্যে আমার মনে হচ্ছে খুনি কোনো এক্সট্রা ডিভাইস ব্যবহার করেছিল এই এত বেশি টেম্পারেচার উৎপন্ন করার জন্য। আর এই চেয়ারটা তো রেডিই ছিল, এর তো শুধু একটা স্পার্কের দরকার ছিল। কিন্তু স্যার, এভাবে কেউ হিট কিভাবে উৎপন্ন করবে? হ্যাঁ, করা যেতে পারে তো। যেমন উদাহরণস্বরূপ ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সূর্যের রশ্মিকে বিশেষভাবে ফোকাস করে আমরা ছেলেবেলায় কাগজ পড়াতাম। মনে হচ্ছে ওই রেস্টুরেন্টে আবার যেতে হবে, খোঁজ নিতে হবে কিসের থেকে আগুনটা লেগেছিল। সব জায়গায় দেখে ফেলেছি স্যার, কিন্তু এমন কিচ্ছু খুঁজে পেলাম না যাতে আগুন লাগতে পারে। আর এটা ওপেন এয়ার রেস্টুরেন্ট। যখন খুনি দিলীপের চেয়ারের নিচে ওই ইনফ্লেমেবল গ্যাস স্প্রে করেছিল, কেউ তো দেখেছিল। সেটাই তো, চেয়ারে হঠাৎই আগুন লেগে যায় আর দিলীপ পুড়ে মারা যায়। কেউ কিছু দেখেনি, আর না আমরা কোনো প্রমাণ পাচ্ছি। স্যার, ওই ডেটা এক্সপার্ট সিসিটিভি ফুটেজ রিকভার করে ফেলেছে, আপনারা দেখতে পারেন স্যার। গুড। দয়া, তুমি গিয়ে দেখো, ততক্ষণ আমি এখানে দেখছি কিছু পাওয়া যায় কিনা। স্যার, দিলীপ আর ওর ফ্যামিলি আসার 15 মিনিট আগের ফুটেজ এটা। এ চেয়ার চেঞ্জ করছে। এর কোনো দ্বিতীয় অ্যাঙ্গেল আছে কি এই সময়েরই? চেক করো। 1 মিনিট স্যার। ও চেয়ারটার সঙ্গে কি করছে? গ্যাস স্প্রে করছে নাকি? হ্যাঁ, ও নিজের চেয়ারে গ্যাস স্প্রে করলো, আর ও নিজের চেয়ারের সঙ্গে ওই চেয়ারটা বদলে দিল যেটাই দিলীপ বসতো। হ্যাঁ দয়া। আচ্ছা, গ্রেট, গুড ওয়ার্ক দয়া, গুড ওয়ার্ক। কি হলো স্যার? যে দিলীপের চেয়ারটা কারসাজি করেছিল তার খোঁজ পাওয়া গেছে। সে আসলে একটা লোক, ওর শারীরিক গঠনটাও জানা গেছে। আর দেখি আমরা, দয়া ফটোটা পাঠাচ্ছে।
খুনি এই বাকি লোকগুলোর মধ্যেই কেউ একজন, এদেরই মধ্যে কেউ। আর এবার এর পরের শিকার রোহান। আমার মনে হয় কারোর আমার আর দিলীপের মুক্তিতে অসুবিধা হচ্ছে। আমার প্রাণে ঝুঁকি আছে এখানে। আই উইল টক ইউ লেটার, বাই। স্যার, বলো। এভরিথিং ইজ ওকে। অল রাইট, তুমি এখানেই থাকবে আর কাউকে ভেতরে ঢুকতে দেবে না। বি অ্যালার্ট, ওকে? ওকে স্যার। বাঁচাও, 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 বাঁচাও ওকে, জল দাও, জল, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। স্যার, আসি স্যার, স্যার, স্যার এক মিনিট স্যার, স্যার বাঁচাও, স্যার বাঁচাও, জল, জল দাও, স্যার বাঁচাও, বাঁচাও। মাই গড, কি হয়েছিল এখানে আর কিভাবে? এখানে আর অন্য কোনো জিনিসের স্মেল পাওয়া যাচ্ছে না, শুধু এই পোড়া লাশটার দুর্গন্ধ ছাড়া। মানে স্যার এই মার্ডারটাও ইনফ্লেমেবল গ্যাস দিয়েই করা হয়েছে হয়তো। এসব হলো কিভাবে? হ্যাঁ স্যার, আসলে আমি রোহন স্যারের বডিগার্ড। আচ্ছা, তাহলে আপনারা কোথায় ছিলেন যখন এসব হলো? স্যার, রোহন স্যার আমাকে বাইরে পাহারা দিতে বলেছিলেন। তার কিছুক্ষণ পরেই আমি ওনার চিৎকার শুনতে পেয়ে ওনার রুমের দিকে দৌড়ে আসি আর দেখি দরজার চারদিক থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আমি অন্য চাবি দিয়ে দরজা খুলে ভিতরে যাওয়ার পর দেখলাম যে স্যার
ততক্ষণে রোহন স্যার পুড়ে গেছেন। আপনারাও কেউ কিছু জানেন না? অদ্ভুত ব্যাপার, রুমের মধ্যে কোনো সূত্র পাচ্ছি না, শর্ট সার্কিট হয়নি, পর্দাটা ভেতর থেকে বন্ধ, এই উইন্ডোজটা পার্মানেন্টলি ক্লোজড, কেউ বাইরে থেকে ভেতরেও আসতে পারবে না, আর বাইরে থেকে ভেতরে কোনো ভিউও নেই, কেউ দেখতেও পাবে না। তাহলে লোকটা মরলো কিভাবে? এটার থেকে আগুন লেগেছে বস। এই জিনিসটা দিয়ে? এটা কি স্যার? এটা হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্ট? ইলেকট্রিক বাল্বের ভেতরের ফিলামেন্ট। যখন এই ফিলামেন্টের ভেতর দিয়ে ইলেকট্রিক পাস করানো হয় তখন এটা গরম হয়ে লাল হয়ে যায়। বস, খুনিও এই টেকনিকটাই ব্যবহার করেছে ওই জ্বলনশীল গ্যাসটাকে জ্বালানোর জন্য। কিন্তু ওই রেস্টুরেন্টে যেখানে দিলীপ মারা গিয়েছিল ওখানে তো আমরা এরকম কোনো ফিলামেন্টের মতন কিছু পাইনি। বস, এত ছোট্ট একটা জিনিস, ওটা খোলা জায়গা, হয়তো কোথাও উড়ে চলে গেছে, কিন্তু এখানে তো পুরো ঘরটাই বন্ধ, তাই জন্যে খাটের তলায় এটা আমি পেয়ে গেছি। কিন্তু স্যার, ফিলামেন্ট দিয়ে ইলেকট্রিক পাস করানোর জন্য ওয়্যারসের কোনো না কোনো কানেকশন তো থাকা উচিত বেড পর্যন্ত। আছে, এখানেই নিশ্চয়ই কোথাও আছে। পুরো বেড চেক করেছি আমরা, রুমটাও চেক করেছি, এরকম কিছুই তো পাইনি আমরা। দয়া, ওই দরজাটা কিসের? ম্যানেজার, ইয়েস স্যার। ওই দরজার ওপারে কি আছে? স্যার আর একটা রুম আছে, এই রুমের সাথে ওটা কানেক্টেড। এমনিতে এই দরজাটা সিল থাকে, এটাকে কেউ খোলে না স্যার। খুলুন এই দরজাটা। ইয়েস স্যার। আসুন স্যার। আচ্ছা ম্যানেজার বাবু, কার রুম এটা? কে থাকে এই রুমটাতে? কোনো একজন গেস্ট স্যার, ডিটেলস চেক করতে হবে। দেখুন। ওকে স্যার। স্যার, ওখানে ওই রুমের মধ্যে যা হয়েছে স্যার, সব এই রুম থেকেই করা হয়েছে স্যার। কিন্তু যদি কারেন্ট এই রুম থেকে পাস করা হয়ে থাকে তাহলে এখান থেকে বেড পর্যন্ত কোনো না কোনো ওয়্যার তো থাকা উচিত। আর যদি থেকে থাকে তাহলে রোহন নিশ্চয়ই সেটা দেখতে পেয়েছে। হ্যাঁ, হয়তো ওর বডিগার্ডও দেখে থাকবে। ডাকো তো ওর বডিগার্ডকে। আপনি এদিকে আসুন। একটা কথা বলো, যখন তুমি রোহনের ঘরে এসেছিল তখন কোনো তার দেখেছিলে এখানে এই দরজা থেকে ওই রুম পর্যন্ত? কোনো কিছু? না স্যার, রোহন স্যার এই রুমে ঢোকার আগে আমি এই রুমটাকে খুব ভালো করে চেক করেছিলাম, কিন্তু তার বা সেরকম কিছু আমার চোখে পড়েনি। ঠিক আছে, যাও তুমি। যাই হোক না কেন দয়া, খুনি এই দরজাটা ব্যবহার করেছে। এই দরজা দিয়ে রোহনের রুমে আসে আর রোহনের বেডে ইনফ্লেমেবল গ্যাস স্প্রে করে, আর যে কোনো ভাবেই হোক ফিলামেন্টে কারেন্ট দিয়ে দেয়, তাতে ফিলামেন্ট গরম হয়ে যায় আর ইনফ্লেমেবল গ্যাসে আগুন ধরে যায়, আর তাতে রোহনের মৃত্যু হয়। বস, একটা কথা কিন্তু ঠিক, খুনি যেই হোক না কেন তার ইলেকট্রিক আর কেমিক্যাল সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে। প্রফেসর কুমার, ফিজিক্সের প্রফেসর কুমার, ওর থেকে আর কে বেশি জানতে পারে এই ব্যাপারে? স্যার, ওই প্রফেসর কুমারের সঙ্গে দেখা করো। স্যার। দয়া, আমিও যাব তোমার সঙ্গে। প্রফেসর কুমার আছেন বাড়িতে? হ্যাঁ আছেন, কিন্তু আপনারা? সিআইডি। সিআইডি? সব ঠিক আছে তো স্যার? হ্যাঁ, ওনাকে কিছু জিজ্ঞাসা করার আছে। কোথায় উনি? বাইরে বাচ্চাদের পড়াচ্ছেন, আমি ডেকে আনছি। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি।
মিস্টার কুমার, আপনার কাছে আমাদের কিছু জিজ্ঞাসাবাদ আছে। বলুন, কি জানতে চান? আপনি এটাকে চেনেন? এটা তো ফিলামেন্ট। গুড, ঠিক চিনেছেন আপনি। আপনি জানেন আমরা এই ফিলামেন্টটা কোথা থেকে পেয়েছি? সেটা তো আপনারাই বলতে পারবেন কোথা থেকে পেয়েছেন। রোহনের বিছানার নিচে। কাল রাত্রে রোহন ওই বিছানাতেই পুড়ে মারা গেছে। হোয়াট? রোহনও মারা গেছে? কাল রাত্রে আপনি কোথায় ছিলেন? রাত 9টা থেকে ভোর 3টে পর্যন্ত। আপনারা আমাকে সন্দেহ করছেন? এটা আমাদের প্রশ্নের উত্তর হলো না মিস্টার কুমার। কাল আমি সারা দিন আর সারা রাত্রি বাড়িতেই ছিলাম। কোনো প্রমাণ? আগে আমার কাজের লোক রামু আর বিকাশ, প্লিজ কাম হিয়ার। ইয়েস স্যার। এনাদের বললো যে কাল কোথায় ছিলাম। স্যার আমাদের সবার এক্সট্রা ক্লাস নিচ্ছিলেন এই বাড়িতেই। কটা থেকে কটা পর্যন্ত? স্যার সন্ধ্যা 6টা থেকে ভোর 5:30 পর্যন্ত। সামনেই আমাদের এক্সাম, তাই আমরাই স্যারকে রিকোয়েস্ট করেছিলাম এক্সট্রা ক্লাস করানোর জন্য। ঠিক আছে স্যার, তুমি যাও বাবা। স্যার, আমার আরো 5 জন স্টুডেন্টস আছে যারা কাল সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত আমার কাছে ছিল। বলেন তো ওদেরও ডাকি? ঠিক আছে, এবার আমি যেতে পারি স্টুডেন্টদের পড়াতে? প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমি যেটা বলছিলাম যে শোল্ডারিং ওয়্যার ছাড়াও আমরা মাদারবোর্ড ফিক্সড করতে পারি উইথ দ্য হেল্প অফ অ্যাডিশিভ কন্ডাক্টর। মাই গড, মাই গড! আরে ভাই, কি ব্যাপারটা? কি? আরে ভাই, এই ভুলটা আমি কি করে করলাম? কি গড, বুড়ো হয়ে গেছি আমি বুড়ো হয়ে গেছি। দয়া একটা কাজ করবে, 1 ঘন্টা পরে ফরেন্সিক ল্যাবে দেখা করো। একটা জিনিস দেখাবো। 1 ঘন্টা পরে। আরে ওই হ্যাঁ বস, একটা কাজ করো, এই সুইচটা দিয়ে ওই বাল্বগুলোকে জ্বালাও। এই সুইচ দিয়ে? এই সুইচ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এই সুইচটা দিয়ে। আরে এর মধ্যে কোনো কানেকশন দেওয়া নেই, কিভাবে জ্বলবে? তুমি প্রশ্ন করো না, কখনো কখনো আমার কথাটাও মেনে নাও। কখনো কখনো। এই অন করলাম। কই স্যার, কিছুই তো হলো না। হবে হবে। আরে কি হবে? কিছুই হবে না। হবে ভাই, বিলিভ মি, হবে। 1 মিনিট। আরে ওর শরীর ঠিক আছে তো? হ্যাঁ স্যার, জানি না কি হয়েছে, প্রফেসর কুমারের সঙ্গে দেখা করে আসার পর থেকেই উনি বাল্ব নিয়ে খেলে যাচ্ছেন। একটা কথা বলো, ওই ফিঙ্গারপ্রিন্ট গুলোর খবর কি, যেগুলো তুমি হোটেলের লোকেদের কাছ থেকে নিয়েছিলে আর ওই রুমটা থেকে নিয়েছিলে? স্যার, অনেক ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, কিন্তু সবগুলো স্টাফ মেম্বারসদেরই, এছাড়া আর কারোর পাওয়া যায়নি। এটা কিভাবে সম্ভব? এই যে দাদা, একটু এই দিকেও দেখুন। হ্যাঁ হ্যাঁ, দেখছি। হ্যাঁ, আরে স্যার, স্যার এই বাল্বগুলো জ্বললো কিভাবে? এ কি কাণ্ড করলেন ডক্টর সালুকে? কোনো তার ছাড়াই আপনি সবকটা বাল্ব জ্বালিয়ে দিলেন। কিন্তু ডক্টর সালুকে, এটা আপনি করলেন কিভাবে? এটা ঠিক তেমন ভাবেই হয়েছে ফ্রেডি, যেমন ভাবে খুনি করেছিল। ওই দিলীপের চেয়ারটাতে আর রোহনের বেডে। ম্যাজিশিয়ান সালুকে, এবার পরিষ্কার করে বলুন আপনি সব করলেন কিভাবে? কারেন্ট কি হাওয়া থেকে আসলো? হাওয়া থেকে আসেনি বস, তাহলে? কারেন্ট এসেছে ইলেকট্রিক পেইন্টের সাহায্যে। ইলেকট্রিক পেন্ট? হ্যাঁ, ইলেকট্রিক পেইন্ট। আসলে ইলেকট্রিকের যে তার হয় সেটা মেটালের হয়। মেটাল ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, সেই জন্য কারেন্ট ওর মধ্যে দিয়ে পাস করে। ঠিক একই রকম ভাবে কিছু পেইন্টও আছে যেগুলোকে আমরা ইলেকট্রিক পেইন্ট বলি, আর এটাও গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এর মধ্যে দিয়েও ইলেকট্রিসিটি পাস করতে পারে। অদ্ভুত ব্যাপার হলো এটা যে কোনো কালারের সঙ্গে মিশে যায়, যেটা খুব সহজে যে কোনো ব্যাকগ্রাউন্ডে মার্জ হতে পারে। ও,
এই কারণেই আমরা হোটেলের রুমে আর রেস্টুরেন্টে কিছু দেখতে পাইনি স্যার। এক্স্যাক্টলি দয়া। খুনি আসলে হোটেলের রুমের আর রেস্টুরেন্টের ফ্লোরের দুটোর কালার এই কালারের সঙ্গে ম্যাচ করেছে, এই জন্য আমরা দেখতে পাইনি। তার মানে ইলেকট্রিক কারেন্ট, এই ইলেকট্রিক পেন্ট, এটা কি খুব সহজেই পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। আসলে এটা ইলেকট্রিক সোল্ডারিং আর রিপেয়ারিং এর কাজে লাগে। আর এটা সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে এটা সাধারণত খালি চোখে এটা দেখা যায় না, শুধুমাত্র ইনফ্রারেড লাইটেই এটা দেখা যায়। আমি দেখাচ্ছি। দেখেছো বস? হ্যাঁ, খনিও ঠিক এইভাবেই ইলেকট্রিক পেইন্টের ব্যবহার করেছে আর এই সার্কিট তৈরি করেছে। একটা কথা তো নিশ্চিত, এ যেই হোক না কেন তার এ সমস্ত ব্যাপারে খুব ভালো জ্ঞান আছে। কিন্তু স্যার, এদের মধ্যে খুনিকে ওই প্রফেসরের সঙ্গে তো কথা বলে নিয়েছি স্যার, ও তো না। এই বংশী, এই লোকটা তো একজন ক্লার্ক, কিন্তু আমার মনে হয় না যে একজন ক্লার্কের সায়েন্সের ব্যাপারে এত জ্ঞান থাকতে পারে। স্যার, এদের মধ্যে সব থেকে বেশি শিক্ষিত তো ওই প্রফেসর কি মনে হচ্ছে। এটা এমন কেউ হতে পারে যেটা প্রফেসরের মতো ইন্টেলিজেন্ট নয়, অথচ এই ব্যাপারে অনেক কিছুই জানে। সেই লোকটা অভিজিৎ, এই লোকটাই সে। মনে পড়ছে কি বলেছিল আমাদের, যে ও কি কাজ করে? যাওয়া যাক শ্বশুর বাড়ি। দিলীপ আর রোহনের উপর কেস হয়েছিল, কিন্তু আমি জানতাম ওরা টাকার পাওয়ারের জোরে ছাড়া পেয়ে যাবে। কিন্তু ওদের কাছে টাকা থাকলে আমার কাছে ছিল বুদ্ধি। অনেক মাস ধরে ওদের আমি ফলো করেছি, ওরা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে দেখা করছে, সবকিছু। আর শেষ পর্যন্ত ওদের দুজনকে মারার উপায় আমি পেয়েই যাই, ইলেকট্রিক পেন্ট আর সার্কিটের মাধ্যমে। এই দুটো জিনিসের বিষয়ে আমি খুব ভালো করে জানতাম। ব্যাস, দিয়ে দিলাম দুজনকে শাস্তি। দুজনকে মেরে ফেলেছি জ্যান্ত পুড়িয়ে, যেভাবে ওরা আমার সালোনিকে মেরেছিল। হিমেশ, তোমার স্ত্রীর সঙ্গে যা কিছু হয়েছে সেটার জন্য আমরা সবাই দুঃখিত, কিন্তু দিলীপ আর রোহনকে মেরে তুমি কি পেলে? তুমি কি ফিরে পেলে তোমার স্ত্রীকে? প্রতিশোধের আগুনে পুড়ে তুমি দুজনকে মারলে। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে তোমার। জ্ঞান স্যার, দেখুন আপনার পছন্দের ফুল আফ্রিকান ডেজি। আপনার এই রঙের ফুল খুব ভালো লাগে, তাই না? এই বৃষ্টিটা খুব অদ্ভুত জিনিস। আগের বছর একদম হলো না, আর এবছর এত হলো যে কয়েক জায়গায় বন্যা চলে এলো। বাবা, তোমার এই স্টুডেন্টরা তাদের ভালোবাসায় তোমাকে বিগড়ে দিচ্ছে খালি, তাই না? তোমার তো খুব ভালোই লাগছে। জিজ্ঞাসা করা যাক, কি হলো বলো।
আরে এগুলো তো ময়লা কাপড়, তাই না? দিন, এটা আমাকে দিন। ভাই, আমি আসছি। স্যার এখন কেমন আছেন? ভালোই আছে, আর আগের থেকে বেটার রয়েছে। আর সেটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে। যদি তোমরা এখানে রোজ না আসতে, তাহলে হয়তো উনি সুস্থ হতে পারতেন না। আরে দাদা, এভাবে বলো না। স্যার তো আমাদের কাছে মা বাবার থেকেও বড়। একদম ঠিক। আর আমরা জীবনে যা কিছু শিখেছি সবকিছু স্যারের জন্যই হয়েছে। হ্যাঁ, এইভাবে তোমরা যদি আমাদের পাশে এসে না দাঁড়াতে, হয়তো আমরা দুজন এইভাবে বাবার দেখাশোনা করে উঠতে পারতাম না। সন্দীপ আঙ্কেল, নমস্কার আঙ্কেল। নমস্কার। ভালো আছো? তোমার বাবা কেমন? ভালো আছেন, খুব ভালো আছেন। বাহ, বেশ কথা। দেখো, ওর জন্য এটা এনেছিলাম। আঙ্কেল, 25 লাখ টাকা চেক? হ্যাঁ মা, আজ জ্ঞানদীপ ইনোভেশনস এর 5 বছর পূর্তি। সেটার উপহার ভাবতে পারো। আঙ্কেল, সেটা ঠিক আছে, কিন্তু বাবা তো গত 2 বছর ধরে কোম্পানির জন্য কোনো কাজই করেনি। দেখো, কিছু সম্পর্ক এই সমস্ত কথাবার্তার অনেক ঊর্ধ্বে হয়। তোমার বাবা আর আমার বন্ধুত্ব অনেকটা এরকম। চলো জ্ঞানের সঙ্গে দেখা করি। বাবা, দেখো কে দেখা করতে এসেছেন। কেমন আছে আমার বন্ধু? আরে, আগে থেকে তো অনেক ফিট মনে হচ্ছে। যদি তোকে এত হ্যান্ডসাম লাগে, নার্স তোকে ভালোবেসে ফেলবে। শোনো প্লিজ, আমি তোমার বাবার সঙ্গে কিছু কথা বলতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। শিওর আঙ্কেল, যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, প্লিজ এসো সবাই। ওনার এই চেকটার জন্য আমাদের সত্যি খুব হেল্প হয়ে যাবে। হ্যাঁ, পাপার জন্য একটা অ্যাডভান্স বেড নিয়ে আসতে পারি, তাই না? হ্যাঁ। আরে স্যার, স্যার কি হলো? স্যার কি হলো? লাইট অন্ধকার কেন এখানে? লাইট কি হলো? কি হলো? সন্দীপ আঙ্কেল, আই থিংক হি ইজ ডেড। জ্ঞান স্যার, আপনি ঠিক আছেন তো? এই ছুরিটা ক্যান্সারের হাতে? আচ্ছা, তুমি এটা বলছো যে তোমার বাবা জ্ঞানবাবুর হাতে ছুরি ছিল, কিন্তু উনি সন্দীপবাবুর খুন করেননি। স্যার উনি কিভাবে খুন করতে পারেন? 2 বছর ধরে তো উনি প্যারালাইজড। ওনার সিএলআইএস হয়েছে। কমপ্লিট লকিং সিনড্রোম। হ্যাঁ স্যার, এই পরিস্থিতিতে শরীরের কোনো অংশই কাজ করে না, এমনকি চোখের পাতা পর্যন্ত পড়ে না। ওনার প্যারালাইসিস হলো কি করে? স্যার 2 বছর আগে বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অদ্ভুত ব্যাপার, 2 বছর আগে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন থেকে উনি বিছানায়। তাহলে ওনার হাতে ছুরি এলো কি করে? স্যার এটা অসম্ভব। খুন জ্ঞান স্যার নয়, অন্য কেউ করেছেন। আরে কিন্তু ছুরি তো ওনার হাতেই ছিল। হয়তো খুনি এই কাজটা করেছে। তার মানে হলো এই রুমে জ্ঞানবাবু আর সন্দীপবাবু ছাড়া আরো কেউ ছিল? না স্যার, আমরা সবাই তো নিচেই ছিলাম। হ্যাঁ স্যার, আর ঘরে তো আর কেউ ছিল না স্যার। তার মানে তুমি এটা বলতে চাইছো যে এই খুন জ্ঞানবাবু করেছেন? না স্যার, আমি সেটা বলতে চাইনি। তুমি কি বলতে চাইছো? সন্দীপ তাহলে নিজেকেই ছুরি মেরেছে, আর মারা যাওয়ার আগে ছুরিটা ওনার হাতে ধরিয়ে দিয়ে যায়? হ্যাঁ, আবার এমন নয় তো যে জ্ঞানবাবুর কোনো শরীর খারাপই নয়, শুধু অ্যাক্টিং করছেন। স্যার আপনি এসব কি বলছেন? যেটা আপনি শুনলেন, যদি আপনার কোনো আপত্তি না থাকে আমরা আপনার বাবাকে আরেকবার চেক করতে চাই। করুন আপনি। আমরা কি মিথ্যা বলছি নাকি? দেখে নিচ্ছি। এনার তো পায়ের মাংসপেশিগুলো টোটাল অ্যাট্রোফিক হয়ে গেছে। তার মানে মানে এক কথায় বলতে পারো যে পায়ের মাংসপেশিগুলো একদম ওই শিথিল হয়ে গেছে। উনি যদি চানও তাহলে 1 ইঞ্চিও এই খাট থেকে নড়তে পারবেন না। স্যার এবার তো আপনাদের বিশ্বাস হয়েছে, তাই না, যে আমার বাবা নাটক করছে না? এটা তো একদম শিওর যে ওই সময় তৃতীয় কেউ ছিল এখানে। আচ্ছা, এই উনি আবার জানালা দিয়ে আসেনি তো?
পঙ্কজ, ফ্রেডি, তোমরা জানালার আশপাশটা ভালো করে চেক করে দেখো তো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। স্যার। অদ্ভুত ব্যাপার, প্রথমবার এইরকম হলো যে খুনির সাক্ষী এখানে রয়েছে কিন্তু সাক্ষ্য দিতে পারবেন না। সেটা পাওয়া যেতে পারে স্যার, সাক্ষ্য কি করে পাবো? এই মেশিনের সাহায্যে, যার নাম হলো বিসিআই, ব্রেন কম্পিউটার ইন্টারফেস। এই মেশিনটা প্যারালাইজড পেশেন্টদের অনুভবগুলোকে বুঝতে সাহায্য করে। অদ্ভুত ব্যাপার, এটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব স্যার। স্যার, এই মেশিনটা রক্তের অক্সিজেন ফ্লোকে বুঝে নিয়ে পেশেন্টের অনুভবগুলোকে ব্যক্ত করে দেয়। একটু ভালো করে এক্সপ্লেন করো দেখি। স্যার আমি বলছি, এই মেশিনটা মাথার ভিতরে রক্ত প্রবাহকে ডিটেক্ট করে, তারপর এটা ক্যালকুলেশন করে যে আলাদা আলাদা পরিস্থিতিতে আলাদা আলাদা প্রশ্ন করলে তার উত্তরে মস্তিষ্কের ভিতরে রক্ত প্রবাহ কেমন হচ্ছে। ও, আর এই রক্তের মাত্রা এইটা বলতে পারবে যে ওই সময় এই মানুষটা কি ভাবছিল, এর মনের মধ্যে কি চলছিল। এক্স্যাক্টলি। গুড, ভেরি গুড। ফ্রেডি স্যার, এখান থেকে উপরে যাওয়ার কোনো রাস্তা নেই। সে আমি জানি। এই পাইপটা দেখ, খুনি এই পাইপটা বেয়েই উপরে উঠেছিল, খুন করে এই পাইপটা ধরেই বেয়ে নিচে নেমে গেছিল। আর ওই ভাঙা টপটা দেখতে পাচ্ছিস, ওইটার উপরই পড়ে দৌড়ে পালিয়েছিল। চলুন স্যার, নিচে গিয়ে দেখি। চল। আমার বাবা অ্যাক্সিডেন্টের আগে এই টেকনিকটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। বাবা সবসময় এটা বিশ্বাস করতেন যে বিজ্ঞানের কাছে সব প্রশ্নের উত্তর রয়েছে, প্রয়োজন শুধু চোখ খুলে সমাধানটা খুঁজে বের করা। আপনার বাবা একদম ঠিক কথা বলতেন। হ্যাঁ স্যার, জ্ঞান স্যার চেয়েছিলেন যে বিজ্ঞানের জন্য তারা চোখে দেখতে পাক যারা দৃষ্টিহীন, যারা শুনতে পায় না তারা যেন শুনতে পায়। মানুষের উপকার করতে চেয়েছিলেন জ্ঞান স্যার। আর নিয়তির খেলা দেখুন, আজ ওনারই আবিষ্কার ওনাকে সাহায্য করছে, যেটা একদিন ওনার অনেক বড় স্বপ্ন ছিল। ঠিকই বলছেন স্যার, টপটা তো ভাঙা। আর এই দেখ, পায়ের এই ছাপগুলো দেখ, খুনি এই পথেই পালিয়েছিল। স্যার এখানে দেখুন, রক্ত স্যার। তার মানে পঙ্কজ, ঘরের ভেতর আরো কেউ ছিল যে সন্দীপ বাবুকে খুন করেছে। রক্তের এই স্যাম্পলটা নিয়ে ফরেন্সিক ল্যাবে যাওয়া যাক। আচ্ছা, এই জ্ঞানবাবু বিসিআই এর সাহায্যে কি কথা বলতেন? যেরকম ওনার যখন খিদে পেত উনি সেটা বলতেন, যদি ওনার বেড প্যানের প্রয়োজন হতো সেটাও বলতেন, এমনকি বাবা ওটা দিয়ে দাবাও খেলতেন স্যার। কি দাবা খেলতেন? গ্রেট। হ্যাঁ স্যার, যেমন যেমন প্যাটার্ন এনার মনের মধ্যে তৈরি হতো সেই অনুযায়ী অক্ষরের পেছনে লাইটগুলো জ্বলে উঠতো, আর আমরা অক্ষরগুলোকে মিলিয়ে বুঝে যেতাম যে ইনি কি বলতে চাইছেন। তাহলে তো উনি বলতে পারবেন যে খুনি কে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। স্যার বাবাকে একবার জিজ্ঞেস করা উচিত। অবশ্যই করব, আগে তো আমরা ভালো করে তদন্ত করে নিই। সারিকা, ছুরির মধ্যে কিছু পেলে? শুধু মিস্টার জ্ঞানের আঙুলে ছাপ পাওয়া গেছে, আর কারোরই নয়। তাহলে হতে পারে খুনি গ্লাভস পরেছিল স্যার খুন করার সময়। তার মানে খুনি জানলা দিয়ে ঘরের ভেতরে আসে, ও সন্দীপকে মারে, আর সেই ছুরিটা জ্ঞানের হাতে ধরিয়ে দেয়, আর তারপর লোকেরা এই রুমে আসার আগেই ও জানলা দিয়ে পালিয়ে যায়। স্যার, এটাও তো হতে পারে যে খুনি কোনো বাড়ির লোক। না পূর্বী, রুমে যতগুলো লোক ছিল স্যার তাদের কারোর শরীরে এই চোট বা আঘাতের চিহ্ন ছিল না স্যার। আর ওই শুকিয়ে যাওয়া রক্ত, ওটা কোনো বাইরের লোকেরই। একটা কথা বুঝতে পারছি না দয়া, যদি খুনি বাইরের লোক হয় তাহলে এটা কি করে জানলো যে সন্দীপ জ্ঞানের সঙ্গে দেখা করতে আসবে? 10 মিনিট আগে সন্দীপ পৌঁছে যায় আর তারপর ওর খুন হয়ে যায়। স্যার এমন মনে হচ্ছে যে হতে পারে এই খুনি সন্দীপ বাবুকে ফলো করছিল, আর যখন সন্দীপ বাবু তার পুরো দিনের শিডিউল বানাচ্ছিল, হতে পারে কোনোভাবেও জেনে গেছিল যে বিকেল বেলায় সন্দীপ বাবু জ্ঞান বাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সে ঠিক আছে, কিন্তু এরা দুজনেই সন্দীপ আর জ্ঞানবাবু কথা বলবে সেটা কি করে জানলো? স্যার এটাও হতে পারে যে খুনি জানতো না, আর যেহেতু ও ওকে ফলো করছিল, যেই সুযোগ পেয়েছে রুমে ঢুকে ওকে মেরে দিয়েছে। দয়া, নিশ্চয়ই ওর সঙ্গে কোনো শত্রুতা ছিল এই সন্দীপের ওপর, সেই জন্যই তো খুনি পিছু নেওয়া ছাড়েনি। আর বস, যার সঙ্গে এই সন্দীপ বাবুর শত্রুতা ছিল তার এ প্লাস্টিক অ্যানিমিয়া ছিল। ও আচ্ছা, এই জিনিসটা আসলে কি স্যার? পঙ্কজ, এটা একটা খুব রেয়ার ডিজিজ। এই অসুখটা খুব কম লোকের হয়।
এতে মানুষের বোন ম্যারো আর বোন ম্যারো স্টেম সেলস ধীরে ধীরে নষ্ট হতে থাকে। রক্তের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর প্লেটলেটস সব ধীরে ধীরে নষ্ট হতে থাকে। যদি এই রোগটা রেয়ার হয় তাহলে খোঁজ নেওয়া খুব একটা কঠিন হবে না যে শহরে কতজন লোক আছে যাদের এই ধরনের রোগ আছে। এই প্লাস্টিক অ্যানিমিয়া। হ্যাঁ দা, কিছু পেলে? হ্যাঁ স্যার, এই শহরে সব মিলিয়ে ৪৫ জন লোক আছে যারা এই রেয়ার অসুখে ভুগছে স্যার। তাদের মধ্যে ১৬ জন তো দেশেই নেই। তার মানে বাকি রইল ২৯। তাদের মধ্যে ১৪ জন এমন লোক আছে যারা বয়স্ক, মানে উঁচু ব্যালকনি থেকে লাফাতে পারবে না। বাকি রইল ১৫। তাদের মধ্যে ৭ জন বাচ্চা আছে যাদের বয়স ১২ বছরের কম। তাহলে বাঁচলো ৮ জন। হ্যাঁ স্যার, আর ৮ জনের মধ্যে তো ৪ জন এমন আছে স্যার যারা অনেক বেশি মোটা স্যার। এই দেখুন, ও এরা না ওই ব্যালকনিতে উঠতে পারে না লাফাতে পারে। অসম্ভব স্যার। তার মানে দয়া, আমাদের কাছে সাসপেক্ট ৪ জন। ৪ জন সাসপেক্ট। হ্যাঁ স্যার। নাম কি তাদের? স্যার লীলা, রমেশ, সুনীল আর হেমন্ত। নীলা, রমেশ, সুনীল আর হেমন্ত। রবি, স্যার, একটু দেখো তো আমাদের ক্রিমিনাল ডেটাবেসে কোনো পুরনো পাপি কিনা। পেয়ে গেছি। রমেশ। চুরি, ছিনতাই, তাছাড়া লোকেদের মেরেওছে। থাকে কোথায় সে? সরোজনগর চল। নিয়ে এসে একে। মালা, একটা ফুলের মালা আমাকেও একটু পরাও। আচ্ছা বলো, বিয়ে কবে করছো? বিয়ে? আর তোকে? আমার এতটাও খারাপ সময় আসেনি যে তোকে বিয়ে করতে হবে। কেন? তুই এতটাই খারাপ দেখতে যে তোর বাড়ির আয়না ভয় পেয়ে যায় তোকে দেখে। কিন্তু তোমার বাড়ির আয়না তোমার জন্য কবিতা বলে, এটা আমি খুব ভালো করে জানি। আরে তোর হাতে আবার কি হলো? আরে কিছু না, শত্রুর সাথে যুদ্ধ করতে গেলে এরকম চোট লেগেই থাকে মালা দেবী। নাটক করিস না, বল কি হয়েছে? ব্যাপারটা এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা বুড়ি মহিলা রাস্তা পেরোনোর জন্য এগোচ্ছিল। তখনই উল্টো দিক থেকে একটা মোটরসাইকেল খুব জোরে, খুব স্পিডে, ১০০ স্পিডে ওর দিকেই এগোচ্ছিল। যখনই মোটরসাইকেল ওই বুড়ি মহিলাকে ধাক্কা মারতে যাচ্ছিল, মাঝখানে পৌঁছে গেলাম আমি আর বাঁচিয়ে নিলাম ওকে। আচ্ছা, তুই এতটাই সাহসী? আমি কি কি ভালো পারি সে ব্যাপারে তো তুমি এখনো জানোই না। আচ্ছা বল, আর কি কি গুণ আছে তোর মধ্যে? আমার ভালো গুণগুলো হলো কি হলো? তোর মুখটা ভয়ে এভাবে ফ্যাকাশে হয়ে গেল? মালা, মালা আমাকে একটু 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 লুকোতে দে। আরে মালা লুকোতে দে। লুকোচ্ছিস কেন? আরে মালা, আরে কেন লুকোচ্ছিস তুই? এটা কি করে দিলি তুই? আমার সব ফুল নষ্ট করে দিলি। স্যার, এ তো সেই। পালিয়ে গেছে মনে হয় স্যার। যাবেটা কোথায়? আয় আয় আয়, তোরই বাড়ি এটা। দৌড়াচ্ছিস কোথায়? হ্যাঁ, সিআইডি থেকে পালানো তো সহজ নয়। আমার একটা গুণ আছে, যখন আমি রেগে যাই
তখন অপরাধীর খারাপ সময় শুরু হয়ে যায়। এর তো খারাপ টাইম শুরু হয়ে গেছে স্যার। এসব কোথা থেকে নিয়ে এসেছিস? হ্যাঁ, আনিনি স্যার, নিজে বানিয়েছি। এই মেশিনটা তুই বানিয়েছিস? দেখে তো মনে হচ্ছে চাও ঠিক করে বানাতে পারিস না, মেশিন বানিয়েছিস। কোথা থেকে চুরি করেছিস? না স্যার, আমি চুরি করিনি। শুধু চুরি করিসনি, খুনও করেছিস তুই। খুন? কার স্যার? D117 MG রোড, সুন্দরনগর। এখানে গেছিলি তো তুই? তোর হাতে আঘাত লেগেছে না? তোর এই রক্ত আমরা ওখানে পেয়েছি। আমার ছিল না স্যার। তোরই ছিল। তুই যে হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছিলি সেখানেই ম্যাচ করে গেছে। মাঝার কোনো রাস্তা নেই? না, সোজা ফাঁসি। চুরির জন্য ফাঁসি দিয়ে দেবে? চুরি নয়, খুন। সন্দীপের খুন। না স্যার, আমি কোনো খুনই করিনি। আমি তো শুধু ওখানে চুরি করতে গেছিলাম। তুই একে খুন করিসনি? হে ভগবান, কি বিপদে পড়লাম। মায়ের দিব্যে বলছি স্যার, আমি কোনো খুন করিনি। আমি তো খবর পেয়েছিলাম যে ওখানে একটা লোক থাকে যার প্যারালাইসিস হয়ে গেছে। চুরি কোথায় করতে হবে সেটা ভালো করে জেনে নিয়ে আমি ওখানে শুধু চুরি করতে গেছিলাম। আমি ওখানে শুধু এই কারণেই গেছিলাম। আমি তোকে চিনিও না, কেন মারবো? কারণ সন্দীপ তোকে চুরি করার সময় দেখে ফেলে, তাই একটা অপরাধ লুকোতে গিয়ে আরেকটা করে ফেলেছিস। হ্যাঁ, এই কথাটা সত্যি স্যার যে আমি ওখানে গেছিলাম। আর সন্দীপ আমাকে দেখে চিৎকারও করেছিল। ওর চিৎকার শুনে আমি ভয় পেয়ে গিয়ে পালিয়ে এসেছিলাম। তাহলে তোর লাগলো কি করে? এটা যখন সন্দীপ চিৎকার করলো তখনই লাইট চলে গেছিল, আর অন্ধকারে আমি নিচে লাফালাম। ওই লাফাতে গিয়ে চোট লেগে গেছে। ওই রুমের মধ্যে তুই ছাড়া সেই সময় আর কেউ ছিল না। তুই খুন না করলে কে খুন করবে? না স্যার, আমি ছাড়া অন্য কেউ ছিল ওখানে। কে? কে? কে তুমি? হ্যাঁ, অন্ধকারে মুখটা তো ঠিক দেখতে পাইনি, তবে ওর ঘড়িটা চকচক করছিল। ঘড়ি? সন্দীপ তো কোনো ঘড়ি পড়েছিল না। স্যারও মিথ্যে বলছে। কোনো মানুষ ছিল না, কোনো ঘড়ি ছিল না। কেউ ছিল কি ছিল না তার উত্তর তো ওই দিতে পারবে। জ্ঞান, উনি আজ কেমন আছেন? স্যার আগের থেকে বেটার, কিন্তু আজকে কিছু জিজ্ঞাসা করতে চান ওনাকে? শুরু করি। শিওর স্যার, কিন্তু আপনারা যা জিজ্ঞেস করতে চান একটু স্লোলি জিজ্ঞাসা করবেন স্যার, যাতে উনি আপনাদের এক একটা শব্দ বুঝতে পারেন স্যার। হ্যাঁ, জ্ঞানবাবু, এ রমেশ, এ একজন চোর। যে রাতে সন্দীপ বাবুর খুন হয়েছিল ও এখানে চুরি করতে এসেছিল। ও বলছে যে সেই রাতে এখানে অন্য কাউকে দেখেছিল। রমেশ, ওই রাত্রে তুমি যেখানে দাঁড়িয়েছিলে সেখানে গিয়ে দাঁড়িয়ে যাও। হ্যাঁ স্যার। স্যার, আমি এই দিক দিয়ে ঢুকেছিলাম আর এখানে এলাম, আর তারপরে আমি এদিকে দেখলাম, আর যখনই আমি এখানে পৌঁছালাম দেখলাম সন্দীপ ওখানে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে পেছন দিকে ঘুরলাম, আর তখনই কারেন্ট চলে গেল। এখানে দাঁড়িয়েছিলে মানে উনি নিশ্চয়ই তোমাকে দেখেছেন। আচ্ছা, ও কি এখানে ছিল? আচ্ছা, রমেশই কি খুন করেছিল? নো স্যার, নো মানে না স্যার, আমি বলেছিলাম না আমি মারিনি স্যার। হ্যাঁ ঠিক আছে, তুমি এদিকে দাঁড়াও। আচ্ছা আচ্ছা, আপনি এটা বলুন, আপনি কি খুনিকে দেখেছেন? আপনি চেনেন খুনিকে? আচ্ছা, খুনি এই মুহূর্তে এই রুমে আছে?
তার মানে খুনি আমাদের মধ্যেই কেউ একজন। আপনার কোনো স্টুডেন্ট? নার্স কিংবা ওয়ার্ড বয়? এসবের মধ্যে আপনারা আমাকে কেন টানছেন? আপনি যদি কিছু করেই না থাকেন, আপনি ভয় পাচ্ছেন কেন? জ্ঞানবাবু, তাহলে শুধুমাত্র তো আপনার ফ্যামিলির লোকেরা আছে। বলুন, আপনার ছেলেই কি খুনি? এখন তো শুধু আমিই আছি, কিন্তু আমি এই খুন করিনি। জ্ঞানবাবু, আচ্ছা জ্ঞানবাবু, রিনা খুনি? আপনি আমাদের বললেন যে আপনার পরিবারেরই কেউ খুনি। তাহলে সে কে? আপনাদের মধ্যে কার নাম এম থেকে শুরু হয়? মি, মানে উনি? জ্ঞানবাবু, আপনি বলছেন যে খুন আপনি করেছেন? বুঝতে পারছি না ইনি কেন আমাদের সঙ্গে এরকম খেলা খেলছেন। কালকের কাগজে হয়তো আসবে যে সিআইডি নাকি খুনের অপরাধে এমন লোককে অ্যারেস্ট করেছে যে নাকি প্যারালাইসিস হয়ে পড়ে আছে 2 বছর ধরে। খুনি নিশ্চয়ই জ্ঞানবাবুর আশেপাশের কেউ। উনি ওকে বাঁচানোর চেষ্টা করছেন, জানি না কেন। সমস্ত অভিযোগ উনি নিজের মাথায় নিচ্ছেন। যদি সে আপন কেউ হয় তাহলে সেই ছুরি ওনার হাতে কেন দিতে যাবে? অন্য কারোর হাতে দিত, যাকে সহজেই বিশ্বাস করা যেত। আর কারোর ওপর যদি দোষ চাপানোরই হয়, তাহলে জ্ঞানবাবু ওকে বাঁচাচ্ছেন কেন, যখন এই সন্দীপবাবু ওনার খুব ভালো বন্ধু, ভাইয়ের থেকে? এটাই তো, সব থেকে বড় বন্ধু, ভাইয়ের থেকেও বড় বন্ধু। কিছু তো একটা গোলমাল আছে। এ কি সত্যিই বন্ধু নাকি শত্রু? জ্ঞানবাবুর ছেলে বলছিল সন্দীপবাবু ওনাকে 2 বছর ধরে টাকা পাঠাচ্ছিল, ওনার অসুখের সময় ওনার পাশে ছিল। তার উপরে স্যার, ঘটনার দিন সন্দীপ 25 লাখের চেক নিয়ে এসেছিল। ওনার ফ্যামিলি মেম্বার তো এটাই ভাববে যেটা দেখানো হয়েছে। আর সব সময় পর্দার পিছনের খেলাটা অন্য কিছু হয়ে থাকে, অন্য রকম হয়ে থাকে। কিন্তু স্যার, পর্দার আড়ালের সত্যিটা তো শুধুমাত্র জ্ঞানবাবুই জানেন, আর উনি তো সত্যি কথা বলছেনই না। জ্ঞানবাবু সত্যি কথা বলছেন না তো কি হয়েছে বস? ওর মস্তিষ্ক তো সত্যি কথা বলবে। আমার জ্ঞানবাবুর মস্তিষ্ক চাই। জ্ঞানবাবুর মস্তিষ্কটা এনে দাও, তারপর দেখবে তুড়ি মেরে খুনির কাছে পৌঁছে যাবো। ডক্টর সালুকে, এটা কি ধরনের ডিমান্ড করলেন আপনি? কারণ মস্তিষ্ক কি করে নিয়ে আসা সম্ভব? কেন হবে না ফেডরিক? এই কেসে ওনার মস্তিষ্ক তো ওকে এনে দিতেই পারি আমরা। কেননা গত 2 বছরে ওনার মস্তিষ্কে যা কিছু ঘটেছে সব বিসিআই মেশিনে রেকর্ড হয়েছে। এক্স্যাক্টলি বস। আর এই মেশিনে আমাদের বলবে যে জ্ঞানবাবুর সঙ্গে ওর কি আর কেমন সম্পর্ক ছিল। হ্যাঁ ফেডরিক, সব ডেটাগুলো নিয়ে এসো বিসিআই মেশিনের। আর দয়া স্যার, রমেশকে ওনাদের বাড়িতে নিয়ে যাও, আর ওখানে যে কয়জন লোক ছিল সবার ঘড়ি চেক করাও। স্যার, এখনো আমাদেরকেই সন্দেহ করছেন? হ্যাঁ, আর ততক্ষণ সন্দেহ করব
যতক্ষণ না আসল খুনিকে পাওয়া যায়। কিন্তু জ্ঞান স্যার তো বলেই দিয়েছেন আমরা সবাই নির্দোষ, তাও আপনারা। হতে পারে উনি মিথ্যে কথা বলছেন তোমাদের মধ্যে কাউকে বাঁচানোর জন্য। তাহলে আপনারা আসল খুনিকে কিভাবে খুঁজবেন? সিআইডি এই দায়িত্ব আমাকে দিয়েছে, কেননা সেই রাতে আমি খুনির ঘড়িটা দেখতে পেয়েছিলাম। কিন্তু সেদিন তো ঘরে অন্ধকার ছিল, তুই ঘড়ি কি করে দেখলি? ম্যাডাম, এই পৃথিবীর বেস্ট চোর আমি। যে জিনিসের দিকে নজর দিই মাথায় পুরো কুষ্টি চেপে যায়। তাহলে দুনিয়ার বেস্ট চোরবাবু কাজে লেগে যান। সস্তা, টেকসই, সুন্দর, 11,000 টাকা। না, এ নয়। না স্যার, আপনি একটু হাতটা দেখাবেন? এও নয়, এটা তো একেবারে বেকার। ও হ্যালো, বেকার এটা, 2 লাখ টাকা দাম। আরে ম্যাডাম, 2 লাখের ঘড়ির কপি, এটা ডুপ্লিকেট মাল। চোর বাজারে এর গুদাম আছে, 1500 টাকাতে আনিয়ে দেবো। হাতটা দেখি। হাত কেন কাঁপছে আপনার সকাল সকাল? না স্যার, এও নয়। স্যার অ্যাকচুয়ালি আমার নিউরোলজিক্যাল প্রবলেম রয়েছে। ছোটবেলা থেকেই আমার হাত কাঁপে, আমি কোনো কিছু ভালোভাবে ধরতে পারি না। পঙ্কজ, একটু ওই পেনটা দাও ওকে। ঠিক করে ধরবেন আপনি। এ তো পেনটাও ধরতে পারছে না। স্যার অ্যাকচুয়ালি জ্ঞান স্যার আমার এই প্রবলেমটাই সলভ করতে চেয়েছিলেন। উনি এর সাথে রিলেটেড রিসার্চও করছিলেন, কিন্তু হয়তো ভাগ্যের সম্মতি ছিল না এতে। আর জ্ঞান স্যারের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ভরসা রাখো, এর কোনো না কোনো চিকিৎসা তো হয়েই যাবে। তুমি দেখো বাকিদের ঘড়িগুলো। না স্যার, এদের মধ্যে কারোর ঘড়িই নয়। কারোর কাছেই নেই? হতে পারে খুনির কাছে একের থেকে বেশি ঘড়ি আছে। ওই দিন ও যে ঘড়িটা পড়েছিল আজ ওটা পড়েনি। হায় ভগবান, আপনি এখনো সন্দেহ করছেন? পঙ্কজ, এই রমেশকে নিয়ে যাও। পৃথিবীতে যত ঘড়ি আছে, যত মডেলের রয়েছে, সবগুলো দেখাও ওকে। স্যার, যত ঘড়ি আছে, যত মডেল আছে, সব? তবেই তো জানা যাবে খুনি কোন মডেলের ঘড়ি পড়েছিল। এক মিনিট, একটু এদিকে আয়, এদিকে আয়। এই নাও, নিজের মানিব্যাগ সাবধানে রাখবেন যখন এই লোকটার সাথে আছে। হ্যাঁ, বলেছিলাম না পৃথিবীর বেস্ট চোর আমি। আর দীপিকার ইয়াররিং আমার ইয়াররিংস? বার কর। স্যার, আপনি এটাও দেখে ফেলেছেন? সিআইডি থেকে কিছু লুকোনো যায় না। হ্যাঁ, যা। আয় বেস্ট চোর, এদিকে আয়। আপনারা এটা বলুন যে এই জ্ঞানবাবু আর সন্দীপের মধ্যে কোনো কি প্রবলেম চলছিল? স্যার, খুব ভালো সম্পর্ক ছিল। তাহলে জ্ঞানবাবু সন্দীপবাবুর খুনের অভিযোগ নিজের মাথায় নিলেন কেন? ওনাদের দুজনের ভেতরে কোনো টেনশন হয়েছিল? না স্যার, কোনো টেনশন তো ছিল না, কিন্তু একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছিল। অ্যাক্সিডেন্টের ঠিক আগে ওনার বিসিআই মেশিনটা একটা পয়েন্টে এসে আটকে গেছিল, আর কোনো রকম সলিউশনও পাওয়া যাচ্ছিল না। এই জন্য জ্ঞান স্যার সবসময় বিরক্ত থাকতেন আর খুব রাগও করতেন। হ্যাঁ স্যার, যখন সন্দীপ আঙ্কেল বাবাকে বলেছিলেন যে আপনি চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে, তখন বাবা ওনার উপরও রেগে গেছিলেন। হ্যাঁ স্যার, এর জন্য হয়তো উনি জোরে গাড়ি চালাচ্ছিলেন আর অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। এক মিনিট। যদি এই অ্যাক্সিডেন্টটা বিসিআই মেশিন তৈরি হওয়ার আগেই হয়েছিল, তাহলে এই বিসিআই মেশিনটা কাজ করছে কি করে? স্যার, সন্দীপ আঙ্কেল সেটা কমপ্লিট করেছিলেন। সন্দীপবাবু? কিন্তু উনি তো কোনো সায়েন্টিস্ট ছিলেনই না। হ্যাঁ, কিন্তু জানি না স্যার, সন্দীপ আঙ্কেল ওই মেশিনের সব সমস্যাগুলো ঠিক করে দিয়েছিলেন স্যার। আর বাবার অ্যাক্সিডেন্টের 1 মাস পরেই ওটা কাজ করতে শুরু করে দেয়, আর প্রজেক্টও সাকসেসফুল হয়েছে স্যার। অদ্ভুত ব্যাপার, এটা কি করে হতে পারে? একজন নন সায়েন্টিস্ট এরকম কমপ্লিকেটেড মেশিন কি করে চালু করতে পারে, যেটা ওনার মতো বৈজ্ঞানিকই শুরু করতে পারেননি? বোধহয় আন্দাজি করে ফেলেছিলেন। মাই গড, গত 2 বছরে এত ডেটা বেরিয়েছে ওনার একার? হ্যাঁ বস,
আর এই পেপারগুলোর প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে দেখতে হবে যে সত্যিটা কি ছিল যেটা জ্ঞানবাবু আমাদের থেকে লুকোতে চাইছেন। এক একটা শব্দ, এক একটা অক্ষর জুড়ে তার প্যাটার্ন বানিয়ে দেখতে হবে। চলে এসো, সবাই মিলে কাজ করি। সবাই চলে এসো। রেডি? কি হলো স্যার? কি পেলেন? জানতে পারা গেছে যে আসলে ওই রহস্যটা কি, আর এই রহস্যে আছে একটা ভিলেন। জানতে পেরেছি যে জ্ঞানবাবু কিভাবে একটা একটা অক্ষর জুড়ে এই ঘটনাটাকে ব্যাখ্যা করেছেন। অক্ষর, অক্ষর থেকে তৈরি শব্দ, আর শব্দ থেকে তৈরি বাক্য, সেন্টেন্স। না জানি কত সময় লেগেছিল ওনার পুরো ঘটনাটা, পুরো সত্যিটা এভাবে বলার জন্য। হ্যাঁ বস, কম করে 6 মাস। আর সেটা তখন শুরু হয়েছিল অ্যাক্সিডেন্টের ঠিক আগে। আজকের পর থেকে এই কোম্পানিতে তুমি সাইলেন্ট পার্টনার, আর তোমার লাভ শুধুমাত্র 5% হবে, আর তার থেকে বেশি তুমি 1 টাকাও পাবে না। ও ওকে 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 ওকে, আমার মনে হচ্ছে তোমার এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে আর তুমি সফল হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি সফল হয়ে গেছি, কিন্তু আমি এই মেশিনটা গরিবদের জন্য বানিয়েছি, মানবতার জন্য বানিয়েছি, তোমার মতো লোভী মানুষদের জন্য বানাইনি। আজকের পর থেকে আমরা একসাথে কাজ করব না। আমি যাচ্ছি, কফির জন্য বৌদিকে ধন্যবাদ জানিয়ে যাচ্ছি। এ কি হলো? হঠাৎ করে গাড়ি ব্রেক ধরছে না কেন? ব্রেক ছুঁয়ে কি হলো? এবার বুঝতে পেরেছো আমাকে ঘাঁটানোর পরিণাম? আমাকে তুমি 5% দিতে যাচ্ছিলে, তাই না? এবার দেখো, আমি তোমাকে 5% দেব সারা জীবনের জন্য। তার মানে সন্দীপ যে বন্ধুত্বের নাটকটা করছিল আসলে ও মুখোশ পড়া শয়তান ছিল। আর স্যার, যদি পুরো ডেটা এই কাগজে লেখা থাকে তার মানে হলো জ্ঞানবাবু এই কথাটা নিজের মনে রাখেননি, কাউকে না কাউকে সন্দীপবাবুর আসল উদ্দেশ্যটা বলেছেন। আর উনি এ ব্যাপারে যে বা যাকে সত্যিটা বলেছিলেন সেই হলো অপরাধী, সেই হলো সন্দীপের খুনি। কিন্তু স্যার, যদি খুনি জ্ঞানবাবুর হয়ে প্রতিশোধ নিতে চাইতো, তাহলে খুনি ছুরিটা জ্ঞানবাবুর হাতে কেন ধরালো? ওনাকে ফাঁসাতে চাইছিল? না পুরবি, আমার তো মনে হয় না। খুনি ওনাকে সান্ত্বনা দিতে চেয়েছিল, যে এটা বোঝাতে চেয়েছিল যে দেখুন, আমি আপনার হয়ে সন্দীপকে মেরে ফেলেছি, আপনার প্রতিশোধ আমি নিলাম। আর তাকে বাঁচানোর জন্য জ্ঞানবাবু পুরো অভিযোগ নিজের উপর নিয়ে নিয়েছেন। দয়া, খুনির কাছে পৌঁছানোর একটাই রাস্তা আছে, সেই ঘড়িটা, রিস্ট ওয়াচ, যেটা রমেশ দেখেছিল। আরে ভাই তাড়াতাড়ি কর, এত সময় নেই আমাদের কাছে। পঙ্কজ, আরে দেখছি তো কি আমি। হচ্ছে স্যার? কি হলো রমেশ, মজা আসছে কি না? যথেষ্ট স্যার, আমি হাত জোড় করছি, আমি আর ঘড়ি দেখতে পারবো না। 10,000-এর উপর ঘড়ি আমাকে দেখানো হয়েছে, আমার মাথা ঘুরছে স্যার। যতক্ষণ না ঘড়ির মডেল খুঁজে পাচ্ছিস ততক্ষণ বাড়ি যেতে দেবো না তোকে। স্যার, স্যার, এই, কি স্যার, আমাকে করছিস? ক্ষমা করে দিন স্যার, আমি বলছি বাপের জন্য চুরি করবো না, আমাকে বাড়ি যেতে দিন স্যার। ওট 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 ওট,
ওঠ। জানা তো দরকার ওই রাতে তুই ওখানে কোন ঘড়িটা দেখেছিলি, হ্যাঁ? এখন আর কটা ঘড়ি দেখবো স্যার? এতগুলো ব্র্যান্ডের এতগুলো মডেল দেখলাম স্যার, ওগুলোর মধ্যে কোনোটাই নয় ওটা। তো কোনো মডার্ন ঘড়ি ছিল নাকি? হ্যাঁ ম্যাডাম, একদম মডার্ন ঘড়ি ছিল। ঘড়ি তো ছিল কিন্তু ঠিক ঘড়ির মতো দেখতে ছিল না। কি বললি? মডার্ন ঘড়ি ছিল অথচ ঘড়ি নয়? হ্যাঁ। ঘড়ি দেখেছিস তো? ড্রয়িং করাতে পারবি? ঠিক আছে পুরবি, একে দিয়ে স্কেচ বানাও। স্যার, হ্যাঁ স্যার এইটা। মাই গড, কি হলো? 1 মিনিট বস, একদম জ্যাকপট লেগে গেছে। রমেশ, এদিকে এসো। ওকে, মন দিয়ে দেখো, এই ঘড়িটাই ছিল। এটাই ছিল, একদম এটাই ছিল স্যার। এটা কিরকম ঘড়ি স্যার? চুরি করলে কত পয়সা পাবো? পয়সা নয়, টাকা পাবে, লাখ লাখ টাকা। এত দামি ঘড়ি এটা? ঘড়ি নয়, এটা স্যাটলা বলে একে, স্যাটলা। স্যাটলা? এবার খুনি কে সেটাও আমি বলতে পারি। কে এই খুনি? সে আপনি একটু আপনার হাজবেন্ডকে ডাকুন। কিন্তু আপনারা কারা? আপনি ডাকুন না ওনাকে, উনি চেনেন আমাদের। সোনু, সোনু একটু বাইরে এসো, কারা দেখা করতে এসেছে? আপনারা এখানে কি ব্যাপার? এমনি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে দেখা করে যাই। আমি এরকম কথা আগেও শুনেছি। দেখা করে যাই না, তোমাকে গ্রেপ্তার করে নিয়ে যাই। গ্রেপ্তার? কিন্তু কিসের জন্য? আপনার স্বামী সন্দীপকে খুন করেছে। স্যার, আমি আপনাদেরকে বলেছিলাম তো, এই দেখুন, আমি ঠিক করে জলটাই খেতে পারি না, কারণ মার্ডার কি করে করব? খুন তো করেছো, আর তুমি এই হাত দিয়েই করেছো। কোথায় সেই সেটলা ওয়াচ? হ্যাঁ, ঘড়ি কোথায়? স্যার, আপনারা কোন ঘড়ির কথা বলছেন আমি কিচ্ছু জানি না। এক্ষুনি তুমি জানতে পারবে কোন ঘড়ির কথা বলছি। ফ্রেডি, পঙ্কজ, ঘরে তল্লাশি নাও। পঙ্কজ, উপরে যা, আমি বেডরুমটা দেখছি। কিচ্ছু নেই। কি ফুটলো? স্যার, স্যার, বালিশটার মধ্যে কিছু একটা আছে। বালিশের ভেতরে? তাই তো, ঘড়ির মতো দেখতে। হ্যাঁ। এই ঘড়িটা কার? আর এই বালিশের ভেতরে কি করছে? আমি কি করে জানবো? যে দোকানদারের থেকে বালিশটা কিনেছিলাম তারই হবে। পড়ো এটা। স্যার, আমি কারোর ঘড়ি কেন পড়তে যাবো স্যার? তুমি এটা পড়বে নাকি অ্যারেস্ট করবো আমরা? অভিজিৎ, একটা কাজ করি, আগে আগে ঘড়ি পরাই, হাত করা তো নিজের থেকেই লেগে যাবে। হ্যাঁ, নাও ওই ঘড়িটা খোলো। স্যার, আরে বাহ, দেখো এর হাত কাঁপা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ স্যার, তো চমৎকার হয়ে গেল, এর হাত কাঁপা থেমে গেল। এটা কোনো চমৎকার নয়, এটা সায়েন্স। এবার দেখো এই ঘড়িটা পরার পরে সোনু কত সহজে খুন করতে পারে। স্যার, কিন্তু এই ঘড়িটা কাজ করে কি করে? এটাকে সেটলা বলে পঙ্কজ। মোশন সেন্সর আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনিক দিয়ে বানানো হয় এই ঘড়ি, কারণ ওর মতো যাদের এই রোগ আছে তাদের জন্য, মানে যাদের হাত কাঁপে। শুধু একটাই উদ্দেশ্য ছিল আমার, প্রতিশোধ আর প্রতিশোধ। জ্ঞান স্যার আমাকে বিসিআই এর সাহায্যে সবকিছু বলে দিয়েছিলেন। আপনাকে কথা দিচ্ছি স্যার, আপনার শত্রুদের শাস্তি দিলেই আমি একটু শান্তি পাবো। এটা আমার তরফ থেকে ছোট্ট গুরুদক্ষিণা মনে করতে পারেন। সেদিন কোম্পানির অ্যানিভার্সারি ছিল আর আমি জানতাম যে সন্দীপ ওখানে নিশ্চয়ই আসবে।
প্রত্যেকবারের মতন জ্ঞান স্যারের সাথে ও ওটাই করবে। জ্ঞান স্যারের সাথে কথা বলার আগে ও সবাইকে বাইরে বের করে দিত, যাতে ও স্যারকে অপমান করতে পারে। কিন্তু এইবারে ও এটা জানতো না যে মৃত্যু ওর জন্য অপেক্ষা করছে। আজ আমাদের কোম্পানির 5 বছর পূর্তি। যখন বাড়ির প্রত্যেকে রুমের বাইরে এক এক করে চলে গেল, তখন ওদের খেয়াল ছিল না যে আমি ওদের সাথে নেই। দেখো আমি কেমন বন্ধু। আ প্রমিস ইজ আ প্রমিস মাই ফ্রেন্ড, অ্যান্ড ইউ নো অ্যাজ আই কে কে তুমি? হ্যাঁ, আর তারপরে আমি কারেন্ট অফ করে দিই, আর জ্ঞান স্যারের সামনে আমি ওকে মেরে ফেলি। আর তারপরে আমি ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে জ্ঞান স্যারের হাতে ছুরিটা ধরিয়ে দিই। আর বাকিরা সবকিছু জানার আগেই আমি সবার মধ্যে দাঁড়িয়ে পড়ি। তুমি প্ল্যানটা তো ভালোই করেছিলে, কিন্তু কপালটাই খারাপ। রমেশ ওখানে আসে চুরি করতে, আর ও তোমার এই ঘড়ি দেখে নিয়েছিল। এমনিতেও স্যার কিছুই লুকিয়ে রাখা যায় না। রমেশ না এলেও আজ নয় কাল আমাকে আপনারা ধরেই ফেলতেন। তুমি যখন সবকিছুই বোঝো, তাহলে এরকম অপরাধ কেন করলে? জ্ঞান স্যারের ঋণ শোধ করতে। এটা শুধু ঘড়ি নয়, আমার মতো মানুষের কাছে এটা নতুন জীবন, যে জীবনটা জ্ঞান স্যার উপহার দিয়েছিলেন। উনি আমাকে বিশ্বাস করিয়েছিলেন যে বিজ্ঞানের ক্ষেত্রে আমি এগিয়ে যেতে পারি। যেভাবে উনি তোমার সমস্যার সমাধান করেছিলেন, তুমিও সেরকম সমাজের ভালোর জন্য কোনো কাজ করতেই পারতে। কিন্তু তুমি আলোর দিকে যাওয়ার পরিবর্তে অন্ধকারের দিকে চলে গেলে। আর এমন অন্ধকূপে পৌঁছলে যেখানে আসার কোনো আলোই নেই। যদি কিছু থাকে, সেটা হলো শুধু ফাঁসির দড়ি। জ্ঞান স্যার, দেখুন আপনার পছন্দের ফুল আফ্রিকান ডেজি। আপনার এই রঙের ফুল খুব ভালো লাগে, তাই না? এই বৃষ্টিটা খুব অদ্ভুত জিনিস। আগের বছর একদম হলো না, আর এবছর এত হলো যে কয়েক জায়গায় বন্যা চলে এলো। বাবা, তোমার এই স্টুডেন্টরা তাদের ভালোবাসায় তোমাকে বিগড়ে দিচ্ছে খালি, তাই না? তোমার তো খুব ভালোই লাগছে। জিজ্ঞাসা করা যাক, কি হলো বলো? আরে এগুলো তো ময়লা কাপড়, তাই না? দিন, এটা আমাকে দিন। ভাই, আমি আসছি। স্যার এখন কেমন আছেন? ভালোই আছে, আর আগের থেকে বেটার রয়েছে। আর সেটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে। যদি তোমরা এখানে রোজ না আসতে, তাহলে হয়তো উনি সুস্থ হতে পারতেন না। আরে দাদা, এভাবে বলো না। স্যার তো আমাদের কাছে মা বাবার থেকেও বড়। একদম ঠিক। আর আমরা জীবনে যা